আজ একটু আগেই তোরের বিয়ে হলো, তাও তোরের ভালোবাসার মানুষের সাথে। কিন্তু তার ভালোবাসার মানুষটার অমতে, যাকে তোর দীর্ঘ 10 বছর যাবৎ মনে মনে ভালোবাসে। বলতে গেলে ওয়ান সাইডেড। ওদের বিয়েটা কোনো স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে অস্বাভাবিকভাবে। হাসপাতালের বেডে তোর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই অবস্থায়। ক্যানুলা করা হাতে কাঁপা কাঁপা অবস্থায় রেজিস্ট্রি খাতায় সাইন করেছে। আর 3 কবুল বলেছে অনেকটা অনুভূতিহীনভাবে, কারণ তার ভালোবাসার মানুষটা তো পুরোটাই অনুভূতি শূন্য হয়ে আছে। তুরের পুরো নাম তুরফা নূর তাথই। সদ্য দেশের এক নামকরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। বাবা মায়ের 3 মেয়ের মধ্যে বড় মেয়ে। বাবা কলেজ শিক্ষক, মা গৃহিণী। মেজ বোন অনার্স 2য় বর্ষে অর্থনীতিতে পড়াশোনা করে। ছোট বোন 9ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ে। দেখতে অতটাও খারাপ না তুর। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, ন্যাচারাল ওয়েবি ধরনের কোমর ছড়ানো লম্বা চুল, টানা টানা ঘন পল্লব বিশিষ্ট চোখ। হাসলে ঠোঁটে দুপাশে টোল পড়ে যায়। 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট পাতলা গড়নের এক 22 বছরের হাসি খুশি মেয়ে। বিষয়টা কুৎসিত ও ঘৃণিত হলেও সত্যি যে তুর তার স্বামীর আইনত দ্বিতীয় স্ত্রী। তার স্বামীর আইনত প্রথম স্ত্রী এখনও জীবিত এবং বর্তমান। এর চেয়ে অবাক করা বিষয় হচ্ছে তুরের সদ্য বিয়ে করা স্বামী আইনত প্রথম স্ত্রী, তারও তার স্বামীর এক সময়ের ক্লাসমেট। সবাই হয়তো এখন তুরকে ঘৃণা করবে, কিন্তু সত্যি বলতে বিয়েটা জরুরি ছিল। 2টা গুরুত্বপূর্ণ কারণে তোর তাকে জোর করে বিয়ে করেছে। প্রথমত কারণ হচ্ছে তোর তাকে খুব ভালোবাসে এবং মৃত্যুর আগে তার স্ত্রী হয়ে মৃত্যুবরণ করতে চায়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ, সেটা আস্তে আস্তে জানতেই পারবেন, যা ওদের 3 জনের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুরের সদ্য বিয়ে করা স্বামীর নাম মিহাল মুনতাসির। বাবা মায়ের এক ছেলে, বড় একটা বোন আছে। তার বিয়ে হয়ে গেছে এবং 2 বছরের একটা মেয়ে আছে। মিহালও সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এক পাবলিক ইউনিভার্সিটি থেকে সিএসসিতে। মিহাল দেখতে বর্ষা বর্ণের, চুলগুলো সিল্কি আর স্টাইল করে কাটা। 5 ফিট 7 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট পাতলা গড়নের 25 বছরের এক সুদর্শন পুরুষ। মিহালের আইনত প্রথম স্ত্রীর নাম তানজিনা মেহবিন। তারাও এক ভাই এক বোন। ভাই তাহমিদ ডাক্তার এবং ভাইয়ের বউ সাথী, সেও ডাক্তার। ভাই ও ভাইয়ের বউ দুজনই ঢাকার ইব্রাহিম মেডিকেল কলেজে চাকরিরত, তাই মেডিসিন বিশেষজ্ঞ আর ভাবি গাইনি বিশেষজ্ঞ। তানজিনা নিজেও সরোয়ার্দী মেডিকেল কলেজে ইন্টার্নি করছে, মানে তানজিনাও সদ্য পাশ করা এক ডাক্তার। তানজিনা দেখতে বাদামি বর্ণের, ঘন পল্লব বিশিষ্ট চোখ, চুলগুলো ন্যাচারাল ওয়েবি ধরনের, কোমর পর্যন্ত। 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট মোটামুটি গড়নের 24 বছরের এক অত্যন্ত পড়াকু টাইপের মেয়ে। 2 মাস আগে মিহাল ও তানজিনার পারিবারিকভাবে রেজিস্ট্রি হয়। ফ্ল্যাশব্যাক: 2 মাস আগে মিহালের পরিবার তানজিনার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় মিহালের পছন্দের ভিত্তিতে। মিহালের কলেজে তানজিনাকে দেখে ভালো লেগে যায়, পরে ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলতে চায়নি, কারণ তানজিনা পড়াশোনা নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকত। বান্ধবীদের সাথে গল্পটাও খুব কম সময় করত। মিহাল 6 মাস পরে আমেরিকায় চলে যাবে মাস্টার্স কমপ্লিট করতে, সাথে তাইজুল, রিজবি আর রিজবির স্কুল কলেজ ফ্রেন্ড, রাফির কিছু ফ্রেন্ড, মানে তুরদের সাথে। তাইজুল ও রিজবি মিহালের ইউনিভার্সিটির বেস্ট ফ্রেন্ড। তাই মিহাল তানজিনার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে বলে, যাতে করে তানজিনাকে যাওয়ার আগে নিজের করে যেতে পারে। বিয়ের প্রস্তাব দেওয়ার পর তানজিনার পরিবার প্রথমে নাকচ করে দেয়। তানজিনার ভাই আর ভাবি তো বিয়েতে রাজি না, এমনকি তানজিনা নিজেও রাজি না। তানজিনার ভাবির ভাষ্যমতে, মেয়ে আমাদের ডাক্তার, জামাইও ডাক্তার চাই। ভাবির কথার সাথে ভাইও কিছুটা একমত। আর তানজিনার ভাষ্যমতে, সে যদি এত জলদি বিয়ে করবে না, তার ক্যারিয়ার এখনও শুরুই হয়নি তাই। কিন্তু বাদশাতে তানজিনার বাবা একসময় মিহালের বাবার কলিগ ছিল। মিহাল খুবই ভালো একটা ছেলে, এটা তানজিনার বাবা জানে, তাই সে বিয়েতে রাজি এবং পরিবারকেও সে তাই বোঝাচ্ছে বিয়ের জন্য। তানজিনার মাও বিয়েতে রাজি, কারণ সেও চায় না ডাক্তারের কাছে মেয়েকে বিয়ে দিতে। ছেলেও ছেলের বউ ডাক্তার হওয়াতে সে বুঝে গেছে তারা সারাদিন বাহিরে থাকে। এই ডাক্তারের জন্য ছেলেও ছেলের বউ বাচ্চা প্ল্যান করে না। তানজিনার মা বাবা মিলে তানজিনার ভাইকে আগে বোঝায়। তানজিনার ভাই কিছুটা স্ত্রীর পক্ষে থাকলেও বাবা মার কথাটা ফেলে দিতে পারছে না, তাই সে ভাবা শুরু করলো, মিহাল তো 6 মাস পরে আমেরিকায় চলে যাবে মাস্টার্স করতে, 2 বছর পরে শেষ করে আসবে। তানজিনাও ততদিনে পুরোপুরিভাবে একজন ডাক্তার হয়ে যাবে। এমনিতেও তানজিনার কারো সাথে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। এটা ভেবে তানজিনার ভাই বিয়েতে রাজি হয়। বাবা মা ও ভাই মিলে তানজিনাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে তানজিনা হতাশ হয়ে শুধু রেজিস্ট্রি করার জন্যই সায় দেয়। হয়ে যায় ওদিন তানজিন ও মিহালের রেজিস্ট্রি। বিয়ে মানে আইনত তারা স্বামী স্ত্রী। তানজিন ও মিহালের বিয়ের খবরটা পরদিন সকালে তুর ও মিহালের স্কুল ফ্রেন্ড ইতি তুরকে দেয়।
তোর তখন ভার্সিটিতে বসে বসে পড়ছে, আর 1.5 ঘন্টা পরে তোরের অনার্সের শেষ পরীক্ষা। তোরের সাথে তখন লীরা, ফাইজা, অর্ক, রাফি, আশফি, রৌনক, জারিন, তাওহিদ এরা সবাই পড়ছে। ইতির কাছ থেকে তোর খবরটা পাওয়ার পর হাতের সাথে ফোনটা হাত লেগে পড়ে যায়, আর সে সেন্সলেস হয়ে যায়। তোরে সেন্সলেস হওয়া দেখে বন্ধুরা সবাই তো ব্যাবাচাকা খেয়ে যায়। এই মুহূর্তে কী ঘটলো তারা কেউ কিছুই বুঝতে পারছে না। সবাই মিলে তোরকে ভার্সিটির মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর তোর চোখের সামনে সব কিছু শূন্য যেন দেখতে পাচ্ছে। সবার জোরাজোরিতে তোর সব কিছু খুলে বলে, কাঁদতে থাকে ফুপিয়ে ফুপিয়ে। সবটা শোনার পর অর্ক রেগে যায়। এত বড় সাহস ওই মিহালের বাচ্চার! আমার বোনরে কষ্ট দিয়ে সে আরেক মাইয়ারে বিয়ে করে, এটা বলছে আর রাগে রাগে পড়ছে। ফাইজা বলছে, ঠিকই বলছিস তুই অর্ক, হারামিটা আমাদের সাথে এসে প্ল্যান করে সে আমাদের সাথে আমেরিকায় যাবে মাস্টার্স করতে, কিন্তু এখন দেখো সে তানজিনারে বিয়ে করছে একদম চুপিসারে। আমাদের তোরের ফিলিংস সে কখনোই বুঝতে পারেনি। এই তোরা একটু চুপ করতো, এ আসবি, যা তো তোরের জন্য কিছু একটা নিয়ে আয় ক্যান্টিন থেকে, এখন ওরে কিছু খাওয়াতে হবে। মিহাল সবসময় তোরকে ইগনোর করেই গেল, আর এখন চুপচাপ বিয়েও করে ফেলল। সবাই আবার চুপ কর, এগুলো বলে আর কি হবে, তোরকে এখন শান্ত করতে হবে, আগে তোরা শান্ত হ। বাই এনি চান্স তুই কি বলছিস যে আমরা মিহালকে ছেড়ে দিব? আর কিসের জন্য শান্ত হব, কিছু চুপ করবো? হ্যাঁ, একবার তোরের দিকে তাকাই দেখ তো কিছুক্ষণের মধ্যে মাইয়াটার কি অবস্থা হয়েছে। আসবি বলছে আমরা মিহালকে সাইরা দিব না, কিন্তু এখনকার জন্য ওর একটু শান্ত করতে হবে। একটু পরে আমাদের সবার পরীক্ষা, ওর পরীক্ষাটা কিন্তু না হলে খারাপ হয়ে যাবে অনেক। সাইরা দেওয়ার তো প্রশ্নই আসে না। ফাইজা বলল, আমরা 4 বছর ধরে তোরকে দেখছি এই মেয়েটা মিহালকে কতটা ভালোবাসে। এই মিহালের জন্য তোর রনক ও সিনিয়র কিছু ভাইয়ের প্রপোজালও রিজেক্ট করে দিয়েছে। রনক মনে মনে ভাবে, কেন নূর, এই মিহালের জন্য আমার ভালোবাসাটাকে তুই নিজেই রিজেক্ট করে দিয়েছিলি, যে তোরে আজ এতটা কষ্ট দিল। তোর একটা দিক ভালো ছিল রে তোর, তুই আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করিসনি, আমার সাথে জারিনরে মিলিয়ে দিয়েছিস। জারিনের ফিলিংস জানার পর আল্লাহ কেন তোর সাথে এমন করলো, এগুলো মনে মনে বলে একটা দীর্ঘশ্বাস ফেলল রনক। তাকিয়ে আছে সে তুরের দিকে, আর জারিন সেও রনকের দৃষ্টির দিকে তাকিয়ে আছে। জারিন জানে রনক এখনও তুরকে ভালোবাসে কিছুটা হলেও, এমনটা কিন্তু না যে রনক জারিনকে কষ্ট দেয়। রনক এখন জারিনকে ভালোবাসে, কিন্তু মনের মাঝে এখনও কিছুটা হলেও তুরের জন্য আছে, যা বন্ধুত্বের থেকে কিছুটা বেশি। সবাই মিলে তুরকে আস্তে আস্তে ক্লাসরুমের দিকে নিয়ে আসে, আর 1 ঘন্টার কিছু সময় কম আছে পরীক্ষা দেওয়া শুরু হওয়ার। এমন সময় নাদিয়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে বলে, দোস্ত, আমার আর সাবকাতের বিয়ে ঠিক হয়ে গেছে। ইয়ে, কথাগুলো বলে নাদিয়া সামনে তাকাতে দেখে সবাই তার দিকে রাগী চোখে তাকিয়ে আছে, আর তুর খুবই অসুস্থ। সবার তাকানোর মারে নাদিয়া বুঝতে পারলো না সে তুরকে অসুস্থ দেখে তাড়াতাড়ি তুরের কাছে গিয়ে কিছুটা উৎকণ্ঠার সাথে বলে, তুর বেবি, তোমার কি হয়েছে, তোমার এমন লাগছে কেন? লিরা সামনে এগিয়ে এসে নাদিয়াকে সবটা বলে। সবটা শুনে নাদিয়া বলে ওঠে, শয়তানরা সাহস তো কম না, আমার বান্ধবীরে কষ্ট দিয়ে সে বিয়ে করছে, সাহস কত বড়! আমার তুর বেবির ভালোবাসার কোনো মূল্যই নাই। নাদিয়া এগুলো বলছে আর হাত কসলাচ্ছে, মনে হচ্ছে মিহালকে হাতের কাছে পেলে একদম টিপে মেরে ফেলতো। নাদিয়ার কথা শুনে জারিন মলিন হেসে বলে, পৃথিবীটা এরকমই রে দোস্ত, তুই কতজনকে বলবি আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর সে যাকে ভালোবাসে ওই মানুষটাও তাকে ভালোবাসে না। জারিন কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রনকের দিকে তাকায়। জারিনে তাকানো দেখে রনক মাথা নিচু করে ফেলে। এতক্ষণ ধরে তাওহিদ সবার কথা শুনছিল, এবার সে মুখ খোলে, তোরা সবাই মিহালকে দোষ কেন দিচ্ছিস? দোষ কিন্তু সব মিহালের না। তোর কোনো দিনও মিহালকে নিজের ভালোবাসার কথা বলেইনি, তবে সে জানতো মিহাল তানজিনাকে ভালোবাসে, কিন্তু তানজিনা না। একবার বলেই দেখতো মিহালকে, যেমনটা রনক বলেছিল তুরকে। আসফি বলল, প্লিজ ভাই তুই চুপ থাকতো, তুই না জেনে কোনো কথা বলবি না। হ্যাঁ তাহিদ, তুই তো জানিস তোর 10 বছর যাবৎ মিহালকে ভালোবাসে একতরফা। ওই স্কুল থেকে মিহাল তোরকে কিছুটা হলেও ইগনোর করে। রনকে তোর মানা করে দিলেও কিন্তু কথা বলা একেবারে বন্ধ করে দেয়নি। জারিনের সাথে রনককে মিলানোর জন্য কিন্তু তোর সব কিছুই করেছে। আর মিহাল তো তোরের সাথে কথা বলে মেপে মেপে। তখন যদি মিহালকে প্রপোজ করতো তাহলে মিহাল রিজেক্ট তো করতোই, সাথে ওর সাথে যে অল্প যোগাযোগ আছে তাও রাখতো না। মেয়েটা এইটুকু আশ্বাস নিয়ে এতদিন ভালোবেসে গেছে নীরবে। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু মিহালের জন্য আমাদের তুরকে মরে যেতে তো আর দিতে পারি না। এবার সবার কথা শুনে তুর বলে, এই তোরা প্লিজ চুপ কর না, প্লিজ প্লিজ, আমার আর ভালো লাগছে না এসব বিষয়ে কোনো কথা বলতে বা শুনতে। একটু পরে পরীক্ষা, তোরা পড়, আমি এখন চাচ্ছি না আমার এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলুক। রাফি কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তুরের কথা শুনে থেমে গেল। একটু অস্থিরতার সাথেই লীরা বলে, তুর,
তুই কি এখনও একটু পড়তে পারবি? একটু পর তো পরীক্ষা। লীরার সাথে তাল মিলিয়ে সবাই সায় দিল। পরীক্ষা শেষ হওয়ার পরে লীরা বলল, আচ্ছা ইনু কোথায়? লীরার কথা শুনে ফাইজার টনক নড়ে। আসলেই তো, ইনু কোথায়? এই ইনু না তানজিনার বেস্ট ফ্রেন্ড? দেখছিস, এই মাইয়াও বিয়ের আগে আমাদের কিছুই জানায় নাই। ইনায়া তানজিনার স্কুল থেকে বেস্ট ফ্রেন্ড। তোরের সাথে ইনায়ার পরিচয় কলেজ থেকে, তাই একই ভার্সিটিতে অন্য ডিপার্টমেন্টের হয়েও সবার সাথে ইনায়ার বন্ধুত্ব অনেক ভালো। ফাইজার কথা শুনে জারিন বলে ওঠে, ওদের মাইক্রোবায়োলজি তো কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই আজকে আর ভার্সিটিতে আসে নাই। অবশ্য আজকে যে আমরা সবাই মিলে একটু টাইম পাস করতাম সেখানেও ইনায়া আসতো না। আসবেই বা কীভাবে? সে তো এখন নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের খুশিতে পাগল হওয়ার অবস্থা। জারিনের কথা শুনে রনক বলে, ইনায়া আমাদেরকে একবার জানাতে পারতো, জানালে কি আর ওর বান্ধবীর বিয়ে হতে দিতাম আমরা? এটা বলে আবার রাগে ফুটছে। সবার কথা শুনে রাফি মনে মনে বলে, কেন ইনু, কেন এমনটা করলে? এমনটা তো না যে তানজিনা মিহালকে ভালোবাসত। তানজিনা তো মিহালকে ভালোবাসে না। এগুলো ভেবে হতাশার নিঃশ্বাস ছাড়ে রাফি। সবার কথার মাঝে তোর উঠে দাঁড়ায়। ওর উঠা দেখে আসবি বলে, তুই কোথায় যাস? বাসা যাব না রে, ভালো লাগছে না। মলিন কণ্ঠে কথাটা বলে কারো উত্তরের অপেক্ষা না করে তোর চলে যায়। সবাই ও যাওয়ার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে। পরীক্ষা শেষ হয়েছে 1 মাস হলো। এই 1 মাস তোর নিজেকে ঘরবন্দি করে রেখেছে। বন্ধুবান্ধব ফোন করলে অল্প একটু কথা বলে ফোন রেখে দেয়। জানালা ও বারান্দা দরজা দিয়ে আকাশপানে তাকিয়ে থাকে। খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে অনেক। রাতে ঘুম না হওয়ার কারণে চোখের নিচে হালকা কালি পড়ে গেছে। দিন দিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে তোর। হঠাৎ একদিন তোর বাড়ির মধ্যে মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে, হঠাৎ একদিন তোর বাড়ির মধ্যেই মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার 2 হাত মুঠিবদ্ধ করে বলে, ডাক্তার আসলে কি বলবো মিস্টার শফিক, আপনার মেয়ের যে সিমটমস গুলো আমাকে বললেন আর আমি প্রাথমিকভাবে দেখে যা বুঝলাম, আমি মিস তোরকে কিছু মেডিকেল টেস্ট করতে দিয়েছি, যেমন এমআরআই, সিটি স্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ইত্যাদি। এগুলা সব করাবেন। ডাক্তারের কথা শুনে তুরের বাবা মিস্টার শফিক মাহমুদ ও তুরের মা মিসেস রাহেলা মাহমুদ অনেকটা ভয় পেয়ে যায়। তুরের বাবা ভয় পাওয়া গলায় ডাক্তারকে বলে, তুরের বাবা, ডাক্তার আমার মেয়ে কি খুব সিরিয়াস অবস্থা? মানে কি হয়েছে একটু খুলে বলবেন? তুরের বাবার কথা শুনে ডাক্তার বলে, ডাক্তার দেখুন, আমি নিজেও একজন বাবা। প্রত্যেক বাবা মা তাদের সন্তানকে অনেক ভালোবাসে। আপনার মেয়ের কিছু সিমটমস কিন্তু মানসিকভাবে আঘাত পাওয়াকে ইঙ্গিত করে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনারা একজন সাইকিয়াট্রিস্টের কাছেও অ্যাপয়েন্টমেন্ট নিন। আর সাথে যে টেস্টগুলো আমি দিলাম সেগুলো করিয়ে রিপোর্টগুলো নিয়ে আসুন। আমি যা ভাবছি তা আমি রিপোর্ট না দেখে বলতে পারি না। মাফ করবেন, আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না এখন। ডাক্তারের সাথে কথা বলার পর তুরের বাবা মা তুরের টেস্টগুলা করিয়ে নিয়ে বাসায় যায়। কালকে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবে, সাথে একজন ভালো সাইকিয়াট্রিস্টের খবর তারা নিবে। পরের দিন সন্ধ্যার সময় রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে, তাই সকালের দিকে তুরের বাবার বন্ধুর ভাই সাইকিয়াট্রিস্ট তার কাছে যায়। সাইকিয়াট্রিস্ট তুরকে হিপনোটাইজ করে অনেক কিছু জানতে পারে এবং সেগুলো তুরের বাবা মায়ের কাছে বলে। তুরের বাবা মা এসব শুনে খুব দুঃখ পায়। তাদের মেয়ে যে এতদিন নিজের মনের মধ্যেই গুমড়ে মরেছে তা তারা বুঝতে পারেনি। সাইকিয়াট্রিস্ট কথা অনুযায়ী তুরকে একা থাকতে দেয়া যাবে না। সব সময় উনাকে সঙ্গ দেওয়ার জন্য কাউকে থাকতে হবে, হাসাতে হবে, বেড়াতে নিয়ে যেতে হবে। কোনো কিছু নিয়ে চিন্তা করতে দেয়া যাবে না। মেডিটেশন করতে হবে অল্প অল্প করে সময় নিয়ে। সর্বোপরি তোরকে হাসি খুশি রাখতে হবে, না হলে তোর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। কিন্তু উনাকে কিছুটা সময় স্পেসও দিতে হবে, না হলে কিন্তু উনি আরো ডিপ্রেশনে চলে যেতে পারে, তাই তাকে কিছুটা স্পেস দেওয়াটাও জরুরি। কিছু মেডিসিন দিচ্ছি যেগুলো রাতে নিতে হবে খাবার পরে, এগুলা মানসিকভাবে উনাকে কিছুটা হালকা রাখবে, আর বাকি সব ডিপেন্ড করে আমি যা যা বললাম সেগুলো মেনটেন করলে। প্রায় বিকালের দিকে সাইকিয়াট্রিস্ট ওখান থেকে বাসায় ফিরে তুরের মা ও তুরের বাবা হাসপাতালে চলে গেছে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে দেখাবে, তাই রাত প্রায় 10টার দিকে তুরের বাবা বিষণ্ণ ও ভারাক্রান্ত মনে বাড়ি ফেরে। তুরের মা স্বামীর এই বিষণ্ণ চেহারা দেখে বুকটা ধক করে ওঠে তার ভাবনা এই যে কোন খারাপ খবর এলো না তো আবার। তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে তুরের মা স্বামীর কাছে যায়। পানির গ্লাস এগিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, তুরের মা, কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কোনো খারাপ খবর না তো আবার? স্ত্রীর কথা শুনে তুরের বাবা মনে মনে ভাবে, কি বলবো আমি, যেখানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না সেখানে রাহেলা শুনলে কি করবে। তাও সত্যিটা তো বলতেই হবে। এটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকায় শফিক মাহমুদ। কোন জল্পনা কল্পনা ছাড়াই এক নিঃশ্বাসে বলে দেয়, তুরের বাবা, রাহেলা আমাদের মেয়ে তুরের ব্রেন টিউমার।
তুরের মা কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। কি শুনল সে এটা? স্ত্রীর মনের ভাব বুঝতে পেরে শফিক মাহমুদ আবার বলা শুরু করে। তুরের বাবা সাইকিয়াট্রিস্টের কথাগুলো ডাক্তারকে বলার পরে ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে তুরের রিপোর্টগুলো দেখে। রিপোর্ট দেখার পরে ডাক্তারের কথাগুলো ছিল এমন। চোখের থেকে চশমা খুলে বলে, ডাক্তার দেখুন মিস্টার শফিক, আমি আগেই কিছুটা সন্দেহ করেছিলাম। আর সাইকিয়াট্রিস্ট তো বলেছে আপনার মেয়ে মানসিক অবসাদে ভুগছে। আর আপনার কথাগুলো শুনে বুঝলাম আপনার মেয়ে বহু বছর যাবৎ নিজের মধ্যে একটু একটু করে মানসিক অবসাদটা জন্ম নিয়েছে। আর 1 মাস আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে সে প্রচন্ড রকম স্ট্রেস নিয়ে ফেলেছে। আপনার ভাষ্যমতে আপনার মেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। সাধারণত মানসিক অবসাদগ্রস্ত মানুষ ব্রেন টিউমারে বেশি ভুগে অন্য সব সাধারণ মানুষের তুলনায়। রিপোর্ট দেখে যা বুঝলাম 2টা খবর আছে এই সিচুয়েশনে, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। ভালো খবরটা হচ্ছে উনার ব্রেন টিউমার GRAD 1 স্টেজে আছে, তাই সার্জারির মাধ্যমে অপসারণ করা সম্ভব। খারাপ খবরটা হচ্ছে উনার হিমোগ্লোবিন লেভেল অনেক কম, 5 মিলিগ্রাম এল যেখানে থাকা দরকার 12-16 মাঙ্গেল। And you cow it's too much risky for brain tumor surgeons. She has to increase blood hemoglobin level unless this surgery will be leave risk for child. আমাদের বায়োপসি করতে হবে। টিউমারের সাইজ 2 সেন্টিমিটার এর কাছাকাছি। সার্জারিটা 1 মাসের মধ্যে করতে পারলে ভালো হয়। উনার হিমোগ্লোবিন লেভেলটা অন্ততপক্ষে 10 মিলিগ্রাম এল থাকতে হবে, আর উনি এমনিতেই অনেক দুর্বল। ডাক্তারের সাথে হওয়া সব কথোপকথন স্ত্রীকে বলে থামলেন শফিক মাহমুদ। তুরের মা তো কান্না করেই যাচ্ছে। উনার কান্নার মাঝে তাদের ঘরে এলো ছোট মেয়ে নাফিহা। নাফিহা প্রথমে মায়ের কান্নার কারণ ধরতে না পারলেও পরে যখন মা কান্নারত অবস্থায় সব বলল তখন নাফিহা মাকে কি বলবে সে নিজেকে সামলাতে পারছে না, কষ্টে তার বুক ফেটে কান্না আসছে। তার বড় বোন তাকে শাসন করলেও যথেষ্ট ভালোবাসে, কেয়ার করে, যা শাসনের আড়ালে সে লুকাতে চায়। নাফিহা মায়ের রুম থেকে বের হয়ে মেজ বোনের কাছে যায়। মেজ বোন নীরাকে গিয়ে জড়িয়ে ধরে চুপ করে থাকে। আচমকা নাফিহার নীরাকে জড়িয়ে ধরায় নীরা হকচকিয়ে ওঠে। এরকম আচমকা জড়িয়ে ধরার অভ্যাস তো তার বড় বোন তুরের। নাফিহা আচমকা জড়িয়ে ধরে না। কিছুক্ষণ চুপ করে থেকে নাফিহা বলে, নাফিহা, নীরাপু। নীরা হুম বল। নাফিহা বলতে নিয়েও ফুপিয়ে ওঠে। নাফিহার ফুপিয়ে কান্না দেখে নীরা আবার হকচকিয়ে যায়। নাফিহা, তোর আপুর ব্রেইন টিউমার। এটা বলে নীরাকে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। নীরা তো নাফিহার কথা শুনে হতবাক। কি বলল এটা নাফিহা? তার বড় বোনটার ব্রেইন টিউমার। বিকেলে শুনল মানসিক অবসাদে ভুগছে, আর এখন শুনছে ব্রেইন টিউমার। নীরা তুরের থেকে বছর 2 ছোট হলেও মাঝে মাঝে বাচ্চামো করা তুরের কাছে নীরা তার বড় বোন হয়ে যায়। কিন্তু তুর তার ছোট 2 বোনকে আগলে রাখে। নীরা আর কিছু ভাবতে পারে না। তুর বারান্দায় দাঁড়িয়ে গ্রিলের উপর হাত রেখে আকাশ পানে তাকিয়ে আছে, গুনগুন করে গান গাইছে। নেতানো ফুল মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। গানটা গাইছে আর চোখ গড়িয়ে পানি পড়ছে তুরের। এই গানটা যেন ওর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মনে হয় প্রতিটা লাইন ওকে ভেবে লেখা। সত্যি একতরফা ভালোবাসা অনেক কষ্টের হয়, আর সেটা যদি 10 বছরের হয় তাহলে তো দ্বিগুণ কষ্টের। তুরের গান গাওয়ার মাঝে নিঃশব্দে নীরা ও নাফিহা পিছনে এসে দাঁড়ায়। নীরার মনে এখন মিহালের জন্য একরাশ ঘৃণা জন্ম নিয়েছে। নীরা তুরকে অনেকবার বলেছিল মিহালকে ভুলে যেতে, কিন্তু তুর পারেনি। নীরা তুরকে মাঝে মাঝে মিহালকে কিছু সময়ের জন্য ভুলার জন্য সেলিব্রিটি ক্রাশ খেতে দেখত, কিন্তু ওগুলো শুধু ক্রাশ ছিল। মাঝে মাঝে নীরার মাঝরাতে ঘুম ভেঙে গেলে তুরকে রাত জেগে কান্না করে বালিশ ভিজাতে দেখত। কিন্তু সকাল হলে সকল কষ্ট ধামাচাপা দিয়ে এক স্বাভাবিক তুরকে দেখত নীরা। আর আজকে সেই বোন চুপচাপ যেন একটা কাঠের পুতুল, যার ভিতরটা এখন খোকলা হয়ে গেছে। রাফি 1 মাস যাবৎ ইনায়াকে প্রায় ইগনোর করে যাচ্ছে। রাফি ও ইনা একে অপরকে ভালোবাসে, এমনকি তাদের পরিবারও তাদের বিয়েতে রাজি। রাফি ও ইনা এক ইয়ারে পড়ে, তা সত্ত্বেও পরিবার রাজি। রাফির পরিবার খুব ভালো, সে তার ভাই বোনের মধ্যে সবার ছোট এবং পরিবার ওয়েল সেটেলড। আমেরিকা যাবার আগে ওদের আকদ হবে এবং মাস্টার্স করে ফেরার পরে ওদের আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি হবে। 1 মাস যাবৎ রাফির ইগনোরেন্স ইনা নিতে পারছে না। তাই সে গতকাল রাফিকে মেসেজ করে বলেছে চন্দ্রিমা উদ্যানে যেন তার সাথে দেখা করে। ইনা আসার আগে রাফি চন্দ্রিমা উদ্যানে লেকের পাশে বসে সিগারেট টানছে আর ধোঁয়াগুলো আকাশে উড়াচ্ছে। ইনা রাফির কিছুটা কাছাকাছি এসে রাফিকে সিগারেট টানতে দেখে। ইনা, এসবের মানে কি রাফি? তুমি এসব কেন করছো? আমাকে ইগনোর কেন করছো? আমি তো জানতাম তুমি সিগারেট আমার সামনে খাও না। ফেলে দাও, কিন্তু আজকে তুমি এখনো ফেলছো না। এর কারণ কি রাফি? কেন এগুলো ইগনোর করছো আমায়? রাফি ইনায়ার কথাগুলো শান্তভাবে শুনল। এরপর জবাব দেয়, রাফি, কই আমি তো কিছু করছি না। আমি আবার কি করলাম তোমার সাথে?
আমি বিজি, তাই তোমার সাথে কথা বলার সময় পাচ্ছি না, দ্যাটস ইট। ইনা, রাফি, তুমি কি তোরের ব্যাপারটা নিয়ে এখনো আমার উপর রাগ করে আছো? দেখো, ওই সময় আমার কিছু করার ছিল না। আমরা তো জানতাম বলো যে মিহাল তানজিনাকে ভালোবাসে। এবার রাফি নিজের রাগ সংবরণ করতে পারে না, দাঁতে দাঁত চেপে বলে। রাফি, হ্যাঁ, আমরা জানতাম। সাথে এটাও জানতাম তানজিনা মিহালকে ভালোবাসে না। তুমি তানজিনার বেস্ট ফ্রেন্ড হয়ে এটাও জানতে তানজিনা কোনোদিনই মিহালকে ভালোবাসবে না। তানজিনা নিজের ক্যারিয়ার, পড়াশোনা এসব ভালো বুঝে। এটা বলতে পারো তুমি আমাকে যে তানজিনা কি তাহলে কখনো বিয়ে করতো না? এর উত্তর হবে হ্যাঁ করতো, কিন্তু মিহালের মতো জীবনসঙ্গীকে করতো না। তানজিনার জন্য হয়তো মিহাল পারফেক্ট, কিন্তু মিহালের জন্য তানজিনা পারফেক্ট না। মিহালের কোনো কিছুতে তানজিনার কিছু যায় আসে না। ইনা, রাফি, তুমিই তো বলেছিলে ইনু যে তানজিনা মিহালের ফিলিংস জানে, কিন্তু এতে ওর কিছু যায় আসে না। তাহলে ওই দিন তুমি কেন মিহালের কথায় সাড় দিলে? কেন মিহালকে বললে না তানজিনা মিহালের ফিলিংস জেনেও এসবে তোয়াক্কা করে না? শেষের কথাগুলো রাফি অনেকটা চিল্লিয়ে বলল। ইনা তো রাফির কথা শুনে বাকরুদ্ধ। ইনা এখন বুঝতে পারছে মিহালের কথায় সায় দিয়ে ঠিক করেনি। ওই সময় তার মিহালের ভালোবাসাটাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আর ভেবেছিল তার বেস্ট ফ্রেন্ড একটা ভালো ছেলেকে লাইফ পার্টনার হিসাবে পাবে। রাফি আবার বলা শুরু করে। রাফি, জানো ইনু, কালকে আমরা সবাই মিলে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করেছিলাম তুরকে, তখন তুরের বোন নীরা ফোন রিসিভ করে আর বলে। কথাটা বলতে গিয়ে রাফির গলা কেঁপে উঠছে। ইনা উৎসুক চোখে উৎকণ্ঠতা নিয়ে তাকিয়ে আছে। রাফি, তুরের নাকি ব্রেইন টিউমার, সাথেও মেন্টাল কন্ডিশন খারাপ। ডাক্তার বলেছে সার্জারি করতে হবে, কিন্তু ওর ফিজিক্যাল এন্ড মেন্টাল কন্ডিশন খুব উইক, তাই রিস্ক আছে। রাফির কথা শুনে ইনা হতবাক। ইনা মনে মনে ভাবছে, সে কি করলো এটা? সে তো জানতো তুর মিহালকে কতটা ভালোবাসে, এমনকি ততটা মিহালও তানজিনাকে ভালোবাসে না। ইনা নিজের করা কাজে অনুতপ্ত। সেই 1 মাসে এটা বুঝেছে ইগনোরেন্স কেমন লাগে। তুর কিভাবে 10 বছর এটা সহ্য করেছে। রাফির কথায় ইনায়ার ভাবনা থেকে বেরিয়ে আসে। রাফি, ইনু, তুর আমার নিজের বোন না হলেও বোনের থেকে কম না। আমার ছোট বোনের সব ছিল অনেক, আর তুর সেই জায়গাটা নিজের অজান্তে নিয়ে নিচ্ছে। এটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রাফি। ইনা রাফির চোখে তাকিয়ে আছে, যেখানে বোন হারানোর কষ্টটা ধরা দিচ্ছে। রাফি আবার বলা শুরু করে। রাফি, তুমি তোমার বান্ধবীর ভালো চেয়েছো, এদিকে আমি আমার বোনের মতো বান্ধবীর ভালো চাই। এখানে তুমি দোষী না, আবার একেবারে নির্দোষও না। মিহাল তানজিনাকে ভালোবাসে, কিন্তু এর গভীরতা কতটা আমরা জানি না। শুধু এইটুকু জানি মিহালের আত্মসম্মানবোধ প্রচুর। এই আত্মসম্মানবোধে কেউ আঘাত করলে সে অনেক রেগে যায়, আর তখন রাগ কন্ট্রোল করতে পারে না। ইনা, মিহাল তখন নিজের মানুষদেরকেই কষ্ট দিয়ে ফেলে। রাফি, তোমার মনে আছে তুমি আমাকে একটা কথা বলেছিলে 2 বছর আগে? ইনা, কি? রাফি বাঁকা হেসে বলে। রাফি, তানজিনা নাকি কলেজে একবার মিহালের থেকে ফিজিক্সে 8 নাম্বার কম পেয়েছিল স্যারের ভুলের কারণে। তখন ইনা রাফিকে বলতে না দিয়ে নিজেই বলে। ইনা তখন তানজিনা স্যারের সাথে তর্ক জুড়ে দেয় যে কেন মিহালকে 2 নাম্বার বেশি দিল আর তার 2টা প্রশ্নে নাম্বার দিল না। পরে স্যার নিজের ভুল বুঝতে পেরে ঠিক করে দিয়েছিল। তখন তানজিনা ও মিহালের নাম্বার সমান সমান। এই কাণ্ডে আমি, তুর ও ইতি অবাক হয়ে তানজিনার তর্ক করা দেখছিলাম। মিহাল তখন মূর্তির মতো স্যারের আরেক পাশে দাঁড়িয়েছিল। ইনায়ার কথা শুনে রাফি বাঁকা হেসে মনে মনে বলে। ইনু, তুমি তো জানো না ওই ঘটনা মিহালের আত্মসম্মানবোধে লেগেছিল। ওই দিনের মতো তারা দুইজন সব মিটমাট করে যাওয়ার আগে ইনায়াকে রাফি বলে যাতে মিহাল ও তানজিনা কাউকেই তুরে অসুস্থতার কথা না জানায়, আর ইনায়াও সম্মতি দিয়ে চলে যায়। 2 দিন পরে তুরের বাসায় সবাই যাবে তুরকে দেখতে। তুরের বাসায় সবাই তুরের পাশে বসে আছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। তুরকে প্রথমে বাবা মা রিপোর্ট দেখাতে চায়নি, কিন্তু তুরের ভাবলেশহীনভাবে চোখের দিকে তাকিয়ে থাকা দেখে বাধ্য হয় তুরের বাবা তুরকে রিপোর্ট দেখাতে। ডাক্তারকে রিপোর্ট দেখানোর 4 দিন হয়ে গেছে। তুরের এই চুপচাপ সবার মাঝে বসে থাকাটা কারোই ভালো লাগছে না। প্রথমে জারিন মুখ খুলল। জারিন, কি অবস্থা করছিস নিজের? এভাবে ভেঙে পড়লে হবে? তোর সার্জারিটা যে রিস্কি তা তো জানিস। ফাইজা, বায়োপসি তো কালকে করবে। তুর প্লিজ, সার্জারির আগে তোকে ফিট হতে হবে। মিহালের কথা কত ভাববি? বিয়ে করে তো সে সুখে আছে। ফাইজার এই কথাটা শুনে ওর অর্ক ও রাফি একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসল। তাওহিদ, একটা অবুঝ ছেলের পেছনে তুই এতগুলা বছর নষ্ট করলি, যে তোকে এভাবে ভেঙে দিল। তাওহিদের কথা শুনে লীরা বলে। লীরা, আঙ্কেল আন্টির কথাটাও একটু ভাব। উনারা এই বৃদ্ধ বয়সে মেয়েকে এভাবে দেখে কিভাবে আছে সেটা ভাব। মজার ছলে নাদিয়া বলে। নাদিয়া, দেখ তোর জলদি জলদি সুস্থ হয়ে যা, আমার বিয়েতে কিন্তু তোকে থাকতে হবে, না হলে আমার জামাইকে আমি ছেকা দিব। হু হু। নাদিয়ার কথা শুনে সবাই হেসে ফেলে, তুর নিজেও মলিন হাসে।
রুমের একপাশে ইনা চুপচাপ দাঁড়িয়ে থেকে তুরকে দেখছে। মেয়েটার অবস্থা দেখে মায়া হচ্ছে। যে তুর পুরো ফ্রেন্ড সার্কেল মাতিয়ে রাখতো সেই তুর এত চুপচাপ। তুরের বাচ্চামো দুষ্টামি দেখে কেউ বলতে পারতো না তুর মনের মাঝে এত দুঃখ পুষে রেখেছে। আর এদিকে রনক 1 মাস আগে নিজের মনে করা প্রশ্নটা আজ উত্তর দিয়ে দিল ওর নিজেরই মন। রনক ভাবে, রনক, আমি তোরকে কি ভালোবেসেছি আমি জানি না, কিন্তু তোরের ভালোবাসা মাপতে পারবো না। নিহাল, তুমি আনলাকি ছিলে যে এত ভালোবাসে সেই মানুষটাকে অবহেলায় হারালে। কথাটা ভেবে মনে মনে দীর্ঘশ্বাস নেয়। এভাবে কিছুক্ষণ কথা বলার পর অর্ক রাফিকে চোখ দিয়ে ইশারা করে কিছু। ইশারা বুঝে রাফি ইনায়ার কাছে যায়। রাফি, ইনু, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন এক কোণে? চলো একটু ছাদে যাই। রাফির কথা শুনে ইনা মাথা হেলিয়ে সম্মতি দিয়ে ছাদে চলে যায়। রাফি যাবার পর অর্ক তুরকে বলে, অর্ক, তুর শোন তো একটু। অর্কর ডাকে তুর অর্কর দিকে তাকায়। তারপর বলে, তুর, বল। অর্ক, এখানে না, একটু বারান্দায় আয়। তুর অর্কের কথা মতো বারান্দায় যায় ওর সাথে। বারান্দায় যাবার পর অর্ক বলে, অর্ক, কথাটা তোর জানা উচিত। তানজিনার ছবি আমি আমার মামাতো বোনকে দেখিয়েছি। আমার মামাতো বোন সরোয়ার্দী মেডিকেলের নার্স। তাকে বলেছিলাম তানজিনার ব্যাপারে খোঁজ খবর নিতে। অর্কের কথাগুলো তুর ভাবলেশহীন ভাবে শুনছে। তুরের এই ভাবলেশহীনতা অর্কর চোখে ধরা পড়ে তা দেখে অর্ক মুচকি হাসে, কারণ সে জানে এখন সে যা বলবে তা শুনে তুর কিছু একটা রিয়াক্ট করবেই। এমনও হতে পারে কথাটা শোনার পর তুর অনেকটাই মানসিকভাবে খুশি হয়। কারণ যে মেয়ে 10 বছর যাবৎ কষ্টে কেঁদেও সূর্যের আলোয় হাসি খুশি, তার জন্য এই কথাটা কিছুটা প্রভাব তো ফেলবেই। শুধু ওই একটা জোরালো ধাক্কা তুরকে গুড়িয়ে দিয়েছে। সুইসাইড তুর কখনো করবে না, কারণ তুর নিজের বাবা মা ও পরিবারের প্রতি দায়িত্ব থেকে নিজের ইচ্ছায় পালাবে না যদি মহান আল্লাহ তায়ালা তাকে মৃত্যুর পথে না ডাকে তো। বনিতা ছেড়ে অর্ক বলে, অর্ক, সরোয়ার্দী মেডিকেলে একজন বিদেশ থেকে পিএইচডি ডিগ্রিধারী ডাক্তার এসেছে 3 মাস আগে। সেই ডাক্তার সরোয়ার্দী মেডিকেল থেকে এমবিবিএস শেষ করে জার্মানিতে যায়। সে ডক্টর আরিফ জুবায়ের, অনেক ভালো নামকরা হার্ট সার্জন। তার আন্ডারে ইন্টার্ন ডক্টর হিসেবে কাজ করছে তানজিনা। ডক্টর আরিফ সুদর্শনও বটে। কথাটা বলেই সরাসরি তুরের দিকে ঘুরে তাকায়। তুর অর্কর কথায় কিছু বুঝতে পারছে না, কিন্তু কিছু যে ইঙ্গিত দিচ্ছে তা বোঝা যাচ্ছে। তুর এবার অর্কর চোখের দিকে তাকায়। সাইকোলজি বলে মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। তুরের চোখে জানার আগ্রহ দেখা যাচ্ছে। এবার অর্ক সরাসরি মূল কথায় আসে। অর্ক, ওই ডাক্তার তানজিনাকে পছন্দ করে। আর তানজিনাও কাজের ছলে বা কিছু না কিছু করে সব সময় তার সাথে সাথেই থাকে। এবার তুর বুঝে যায় অর্ক কি বলতে চাচ্ছিল এতক্ষণ ধরে। তুর সোগোক্তি করে বলে, মাকড়সা তার আপনা জালেই ফাঁসে। তুর বাঁকা হেসে আকাশ পানে তাকায়। দেখতে দেখতে এসে যায় সার্জারির সময়। তুরের সার্জারির 3 দিন আগে তুরের কথা মতো আশফি মিহালকে তুরের অসুস্থতার কথা বলে এবং বলে 3 দিন পর তুরের সার্জারি। ইনায়াকে বলা হয় তানজিনাকে জানাতে। ইনা তানজিনাকে জানানোর পর তানজিনা খুব দুঃখ পায় তুরের জন্য। সার্জারির আগে তানজিনা তুরকে এক পলক দেখতেও পারবে না, কারণ তানজিনা এখন বান্দরবন গেছে মেডিকেল ক্যাম্পিং এর জন্য। সে যেহেতু ডক্টর আরিফ জুবায়েরের আন্ডারে ইন্টার্ন, তাই সেখান থেকে ক্যাম্পিং শেষ হবার আগে ফিরতে পারবে না। 15 দিনের মেডিকেল ক্যাম্পিং মাত্র 7 দিন হলো। এই মেডিকেল ক্যাম্পিংয়ে যদি তানজিনা ভালো করতে পারে তাহলে সে ডক্টর আরিফ জুবায়েরের সাথে সার্জারিতে অ্যাসেস করতে পারবে। এতদিন সার্জারিতে অ্যাসেস করতো না, কারণ ডক্টর আরিফ জুবায়েরের কাউকে সার্জারিতে নিত না, হাসপাতালের অন্যান্য ডাক্তারদের নিত আর তাদের সিনিয়র ইন্টার্নদের নিত। তুরের অসুস্থতার কথা শুনে মিহাল ও তার বাবা মা হাসপাতালে আসে। মিহাল ভাবতেও পারেনি তুরকে কখনো এই অবস্থায় দেখবে। মিহালের বাবা মা তুরকে অনেক ভালোবাসে, এমনকি তুরের বাবা মায়ের সাথেও ভালো সম্পর্ক। তারা তো তুরকেই পুত্রবধূ করতে চেয়েছিল। হাসপাতালেই মিহালের জীবনের মোড় ঘুরে যায়। মিহাল যখন তুরের কেবিনে ঢুকতে যায় দেখে তুরের পাশে নার্স দাঁড়িয়ে আছে, কারণ একটু পরে রক্ত দেওয়া শেষ হবে তুরকে। চোখ বন্ধ করে শুয়ে আছে তুর। হাসপাতালের সাদা বেডে হালকা নীল জামা পরিহিত তুরকে মেঘ রাজকন্যা লাগছে মিহালের কাছে। মিহাল মনে মনে ভাবে, মেয়েটা শ্যামাও না শুভ্রও না, কিন্তু এক উজ্জ্বল সোনালী আভা ছড়িয়ে থাকে মেয়েটার সরল মুখমণ্ডলে, ঠিক যেন ওর নাম নূর এর সার্থকতা। আর টানা টানা চোখে এক রহস্যময়ী মায়া। যদি কেউ এই চোখের রহস্যে ধরা দেয় তাহলে যতক্ষণ না তুর নিজের রহস্যময়তা থেকে বের করবে আপনি বের হতে পারবেন না। এই রহস্যময়ী মায়া দৃষ্টি থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখে মিহাল। শুধু চোখ রহস্যময়ী না, ওর হাসিটাও রহস্যময়ী। হাসির সাথে খেলে যায় ওর চোখের রহস্যময়তা। কিন্তু তুরকে এই অবস্থায় দেখে মিহালের মনে হচ্ছে মেঘ রাজকন্যা নিজকে কালো মেঘে আচ্ছন্ন করে ফেলেছে। এই কালো মেঘে তুরের নিজেকে আচ্ছন্ন করার কারণটা তো মিহাল নিজেই। এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে মিহাল। মিহালের বাবা মিস্টার কায়েস মুনতাসির, মা মিসেস মহিমা আক্তার তুরের বাবা মায়ের কাছে করিডোরে বসে।
তুরের চাচা শাহিন মাহমুদ ডাক্তারের সাথে সার্জারির বিষয় নিয়ে কথা বলতে গেছে নীরা। নাফিহা বাসায় আছে তাদের ছোট চাচাতো ভাই ও চাচির সাথে, বিকেলে তারা একবার আসবে একসাথে। নিহালের মা তুরের মাকে সান্ত্বনা দিয়ে বলছে। নিহালের মা, আপা আপনি চিন্তা করবেন না, দেখবেন তোর মা সুস্থ হয়ে যাবে। আল্লাহ নিশ্চয়ই এত সুন্দর ফুলের মতো মেয়েটাকে এভাবে কষ্ট দিবে না। নিহালের মায়ের কথা শুনে তুরের মা কিছু বলে না, কি বা বলবে যেখানে ডাক্তার বলছে রিস্ক আছে। তুরের ব্লাড হিমোগ্লোবিন লেভেল এখন 7 মিলিগ্রাম নীল, তাই আজকে এক ব্যাগ রক্ত দিয়েছে, আবার কালকে দিবে। নাদিয়ার বয়ফ্রেন্ড শাফকাত আজকে তুরকে নাদিয়ার সাথে দেখতে এসেছে। তুরকে সে ছোট বোন মনে করে। সেই হাসি খুশি প্রাণোচ্ছল মেয়েটাকে এই অবস্থায় দেখবে সে কখনো ভাবেনি। রক্ত দেয়া শেষ হবার পর তুরের মা বাবা, চাচা ও নিহালের মা বাবা দেখা করে। তুরের অবস্থা এখনো অতটা খারাপ হয়নি। সবাই চলে যাবার পরে অর্ক, আশফির সাথে মিহাল তুরের কেবিনে ঢুকে। তুর এক দৃষ্টিতে চেয়ে আছে মিহালের চোখের দিকে। তুরের চাহনি দেখে মিহাল চোখ নামিয়ে ফেলে, যা মিহাল সবসময় করে। মিহালকে বেড সাইড তুলে বসতে দেয় আশফি। আর অর্ক নিজেকে সংযত করে রেখেছে। কথায় আছে, মানুষ বেশি হাসি খুশি হলেও নিজের আপন জনের একটু কষ্টে কষ্টদাতার প্রতি কঠোর হয়ে যায়। মিহাল বসে তুরকে জিজ্ঞাসা করে, মিহাল কেমন আছো? মিহালের কথায় তাচ্ছিল্যের সাথে তুর বলে, তুর ভালো। তুমি কেমন আছো? তুরের কথায় মিহাল অন্য মনস্ক হয়ে যায়। আজ কয়েকদিন হলো তানজিনাকে ফোন করলে ব্যস্ত বলে রেখে দেয়। বিয়ের পর সপ্তাহ 2 রাতে কিছুটা কথা হতো, তাও মিহাল বলতো, তানজিনা শুধু কথার উত্তর দিত আর তার মেডিকেলের কথাবার্তা বলতো। আস্তে আস্তে সেটুকু সময়ও কমে আসে। মিহালের কথার জবাব না পেয়ে তুর আবার জিজ্ঞাসা করে, তুর বললে না তো কেমন আছো? মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে মিহাল বলে, মিহাল ভালোই আছি। তুমি যদি এই অবস্থায় ভালো থাকতে পারো তাহলে তো আমার আরো ভালো থাকার কথা। মিহালের অপ্রতিরোধ্য উত্তরে তুর মুচকি হাসে আর বলে, তুর ঠিক বলেছ। আমি যদি এই অবস্থায় ভালো থাকতে পারি, তুমি তো বিয়ে করে বউ নিয়ে খুব সুখে সংসার করছো, তাই না? তুরের কথায় মিহালের চোখ মুখ মলিন হয়ে যায়। কিছু না বলে চলে যেতে নিলে তুর আটকায় আর বলে, মিহাল বিয়ে করবে আমায়। চিন্তা করো না, তোমার সুখের সংসার আমি নষ্ট করব না। হয়তো এই সার্জারির সময় আমি মরেও যেতে পারি, তাই শুধু চাই মৃত্যুর আগে তোমার স্ত্রী হয়ে যেতে। মিহালের পা যেন থেমে গেছে। কি শুনছে সে? তুর তাকে বিয়ে করতে চায় এটা জানা সত্ত্বেও যে মিহাল বিবাহিত। তুরের কথায় মিহালের প্রচন্ড রাগ হয়, রাগে হাত মুঠো করে নেয় সে। এরপর রাগত স্বরে বলে, মিহাল তোমার মাথা ঠিক আছে? তুর কি সব বলছো তুমি? আমি বিবাহিত। অর্ক ও আশফি কিছুক্ষণ আগে ওদের কথার মাঝে কেবিনের বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। মিহালের কথায় তুর রহস্যময় ভাবে হাসে। মিহাল তুরের হাসির কারণ খুঁজে পায় না। তুর মিহালকে বলে, তুর বসো, কিছু কথা বলি তোমার সাথে, এরপর আর কথা বলার সুযোগ হবে কিনা তা তো জানি না। তুরের কথায় নিজের রাগ কন্ট্রোল করে বেড সাইড টুল বসে। তুর আমি তোমার ও তানজিনার মধ্যে তুমি না চাইলে আসবো না বিয়ের পরেও। তোমার আইনত রেজিস্ট্রি করা বউকে আমাদের বিয়ের কথা আমি ও আমার বন্ধুরা আর আমার পরিবার কেউ জানাবে না। এমনকি আমি যদি মরেও যাই তাও জানাবে না। মিহাল তুরের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলছে তুর এসব? তুর আবার বলে, তুর আমি তোমার দ্বিতীয় স্ত্রী হব, এটা তোমার পরিবার, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যাদেরকে বলা যায় তারা ব্যতীত যারা চক্ষু সাক্ষী থাকবে তারাই জানবে। আর কেউ জানবে না যদি না তুমি জানাও। যদি আমি মারা না যাই তাহলে আমাকে তোমার আইনত দ্বিতীয় স্ত্রীর পরিচয় দিতে হবে। আর হ্যাঁ, তোমার আর তোমার রেজিস্ট্রি করা প্রথম স্ত্রীর মাঝে আমি আসব না। মিহাল কিছুটা অস্থির হয়ে বলে, মিহাল দেখো তোর আমি তানজিনাকে মিহালকে বলতে না দিয়ে তুর বলে, তুর ভালোবাসো তাই তো? আমি জানি তুমি তানজিনাকে ভালোবাসো আর ওকে নিজের করে রাখতে রেজিস্ট্রি করে রেখেছ, শুধু রেজিস্ট্রি। শরীয়ত মোতাবেক এখনো ও তোমার স্ত্রী না। আর তানজিনা শরীয়ত মোতাবেক বিয়ে করতে স্রেফ মানা করে দিয়েছিল, শুধু সাইন করে বের হয়ে গেছিল হাসপাতালের উদ্দেশ্যে। তাই তো? তুরের কথায় মিহাল চমকে যায়, এরপর বলে, মিহাল তুমি এসব কি করে জানো? তুর ইনা বলেছে। তুরের ভাবলেশহীন জবাব। মিহাল যেন অবাক হয়ে যায়। ইনা বলেছে তুরকে এসব? মিহালের অবাকতা বুঝতে পেরে তুর বলে, তুর হ্যাঁ তুমি ঠিক শুনেছ। রাখি ইনায়াকে জিজ্ঞাসা করেছিল বিয়েটা কিভাবে হয়েছে, তখন ইনায়া সবকিছু বলেছে। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে যে আমি এখন বিয়ের কথা বলছি সেটা ইনা জানে না আর আমরা জানাবো না। যত হোক ইনা তানজিনার বেস্ট ফ্রেন্ড। মিহালকে প্রতিউত্তর করতে না দেখে তুর আবার বলে, তুর তোমাকে বিয়ে করতে চাওয়ার খবরটা আমার পরিবার, আত্মীয় স্বজন কেউই জানে না। আমি সবার আগে তোমার মতামত চাই। তুমি চাইলে তানজিনাকে ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করে নিতে পারো। তুরের কথায় মিহাল ভ্রু কুঁচকিয়ে তাকায়।
মিহালের ভ্রু কুচকানো দেখে তুর বুঝে মিহাল বুঝতে পারেনি তুর কি বলেছে। তাই তুর আবার খোলসা করে বলে, তুর তুমি বুঝতে পারোনি তো আমার কথার মানে। আমার কথার মানে হচ্ছে তুমি এখন তানজিনাকে ফোন করবে আর ওকে ইনডাইরেক্টলি কিছু না কিছু বলে বিয়ের কথাটা জিজ্ঞাসা করবে। ফোনটা অবশ্যই লাউড স্পিকারে রাখবে। আর আমার মতে বাঙালি মেয়ে যে কোনো পরিস্থিতিতে স্বামীর মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনলে একটুও খুশি হবে না, প্রতিবাদ তো সে করবেই। নিহাল ভাবে ফোন করবে কিনা। তার মন বলছে ফোন করতে, কারণ সে তানজিনার ওই কথার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখতে চায়। তাই 7-5 না ভেবে ফোন লাগায় তানজিনাকে। আর এই দুপুরের সময় হয়তো কোনো রোগী থাকবে না, খাবারের সময় এটা ভেবেই তানজিনাকে ফোন লাগায়। প্রথমবার ফোন করাতে তানজিনা ফোন কেটে দেয়। নিহাল কিছুটা হতাশ হয়। এরপর 2 মিনিট পর ফের ফোন লাগায়। এবার আর ফোন কাটে না, কিন্তু ফোন রিসিভ করে তানজিনা বিরক্তির সহিত বলে, তানজিনা কি সমস্যা তোমার? হ্যাঁ, একবার ফোন কেটে দিচ্ছি তাও ফোন দিচ্ছ, কি বলবা বলো, আমার কাজ আছে। মলিন কণ্ঠে মিহাল বলে। মিহাল এখন তো লাঞ্চ টাইম, এখন আবার কিসের কাজ তোমার? এবার কিছুটা শান্ত স্বরে তানজিনা বলে। তানজিনা আমার কাজ তুমি বুঝবে না মিহাল, তুমি তো আর ডাক্তার না, ডাক্তারদের সারাক্ষণ কাজ থাকে। হ্যাঁ এখন লাঞ্চ টাইম, আমি লাঞ্চ করে আবার রোগী দেখব। তোমার কিছু বলার থাকলে জলদি বলো। মিহাল তোমার কি আমাকে 5 মিনিট সময় দেওয়ার জন্য একটু সময় হবে না? তানজিনা দেখো মিহাল আমার সিনিয়র লাঞ্চের জন্য বসে আছে, আমরা সবাই একসাথে লাঞ্চ করছি। গ্রামের মূল্য আজকে আমাদের লাঞ্চ করাচ্ছে, তাই তোমার যদি কিছু বলার থাকে তো বলো, না হলে পরে কথা বলবো। মিহাল পরে না, এখন একটু কথা বলবো। সবার সাথে কথা বলার টাইম হয় তোমার, আমার সাথে একটু 5 মিনিট কথা বলতে পারবে না? তানজিনার এবার আবার বিরক্ত লাগছে, তাই সে বলে, তানজিনা ওকে বল কি বলবে। মিহাল নিজেকে ঠিক করে বলে। মিহাল আচ্ছা তানজিনা আমাদের সম্পর্কটা কি শুধু কাগজে কলমে? মিহালের এই অদ্ভুত প্রশ্নে তানজিনার বিরক্তি আরো বাড়িয়ে দেয়, কিন্তু তাও মাথা ঠান্ডা রেখে শান্ত গলায় উত্তর দেয়, তানজিনা সত্যি বলতে মিহাল আমাদের বিয়েটা শুধু কাগজে কলমে, কারণ শরীয়ত মোতাবেক তুমি আমার স্বামী না আর আমি তোমার স্ত্রী না। সেই দিন কি সিচুয়েশনে আমি রেজিস্ট্রি পেপারে সাইন করতে বাধ্য হয়েছি তুমি হয়তো জানো না। ফ্রেন্ড হিসেবে আমি তোমার সাথে কথা বলতে পারি, কিন্তু স্বামী হিসেবে না। যেদিন তোমার ঘরে বউ হয়ে যাব তখন থেকে আমার জীবনে তোমার ইন্টারফেয়ার আমি সহ্য করব। প্লিজ এর আগে আমার উপর অধিকারবোধ দেখাতে এসো না। তানজিনার কথা শুনে মিহাল স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গেছে। তানজিনার কথাগুলো তার মনে আঘাত করে। সে তো ভুলেই গেছিল সে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে নিজের ইচ্ছা মতো করে সব করে। ওই দিন যখন তানজিনা বিয়েতে মানা করে শুধু রেজিস্ট্রিতে রাজি হয়, তখন মিহালের কিছুটা অন্যরকম লাগলেও আর পাত্তা দেয়নি। মিহালের ভাবনার মাঝেই তানজিনা ফোন কেটে দেয়। তানজিনার সাথে কথা বলার শেষ পর্যায়ের দিকে অর্ক ও আশফি কেবিনে ঢুকে। আর এদিকে তুরের মুখে ঝুলে আছে তাচ্ছিল্যভরা বাঁকা হাসি। আর মনে মনে ভাবে, তুর তানজিনা যদি তোমাদের বিয়ের পরেও কিছুটা হলেও ভালোবাসতো আমি তোমাকে কখনো বিয়ের কথা বলতাম না। এমনকি তানজিনা বিবাহিত এটাও তানজিনার পরিবার আত্মীয় স্বজন ছাড়া আর কেউ জানে না। মিহাল কেবিন থেকে বেরিয়ে গিয়ে ওয়াশরুমে যায়। হাত মুখ ধুয়ে কিছুক্ষণ আয়নার মধ্যে নিজেকে দেখে আর ভাবে, মিহাল কি করা উচিত আমার? আমি ভালোবেসে কখনো নিজের আত্মসম্মান নষ্ট করব না। এই আত্মসম্মানের জন্যই তো আমি তানজিনাকে বিয়ে করেছি। আমার ভালোবাসা একতরফা ছিল, কিন্তু আমি হারাতে চাইনি তানজিনাকে ও হারতেও চাইনি তানজিনার কাছে। ওয়াশরুমে আরো কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে মিহাল তুরের কেবিনে যায়। এদিকে তুর একা কেবিনে। অর্ক ও আশফি কাজে বাহিরে গেছে। নিস্তব্ধতার মাঝে তুর ভাবছে, তুর আমি তোমাকে ভালোবাসলেও কখনো এটা বলিনি তোমায়। আমার চোখের দিকে তুমি তাকাও না এটাও আমি জানি। এই চোখে তুমি ভালোবাসা দেখেছো ঠিকই, কিন্তু আমি না বলাতে স্বস্তিতে ছিলে। কিন্তু আজ আমি তোমার স্বস্তি নষ্ট করতে বাধ্য হয়েছি, দেখি তোমার উত্তর কি হয়। তোমার উত্তরের ওপর নির্ভর করছে সবকিছু। মনে মনে বলেই হাসপাতালের সাদা ছাদের দিকে তাকায়। মিহাল তুরের কেবিনে এসে দেখে তুর ছাদের দিকে তাকিয়ে আছে, ওর রহস্য ঘেরা চোখে এখন কেমন মলিনতার ছাপ। মেঘকন্যা কালো মেঘের আচ্ছাদন থেকে বের হতে যেন সূর্যের প্রতীক্ষা করছে। মিহাল নিঃশব্দে তুরের পাশের টুলে বসে তাকিয়ে আছে। মিহাল আজ তুরের চোখের দিকে জানতে চায় এই রহস্যময়ী চোখ মলিন কেন হলো। তুরের দৃষ্টি এখনো ছাদের দিকে। মৌনতা ঘিরে আছে দুজনকে। মৌনতা ভেঙে তুর দৃষ্টি স্থির রেখে বলে, তুর কি সিদ্ধান্ত নিলে তাহলে? মিহাল তুরের কথায় কর্ণপাত না করে এখনো এক দৃষ্টিতে তুরে চোখের দিকে তাকিয়ে আছে। তুর এবার মিহালের দিকে মাথা ঘুরিয়ে তাকায়। এরপর বলে, তুর আজ দেখি আমার চোখের দিকে তাকিয়ে আছো, ভয় করছে না? যদি তলিয়ে যাও। মিহাল আমি রাজি। মিহালের কথায় তুর আশ্চর্য ও অবাক হয়ে যায়। তুরের আশ্চর্য হওয়া দেখে মিহাল মলিন হাসে আর ভাবে,
নিহাল, এত ভালো না বাসলেও পারতে। আমি তানজিনাকেও এত ভালোবাসি না যতটা তুমি আমায় বাসো। কিন্তু মুখে বলে। নিহাল, আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, আর আমাদের যারা ভালোবাসে আমরা তাদের ভালোবাসি না। এটুকু বলে একটু থামে আবার বলে, নিহাল, আমি তো জয় করেও পেলাম না। তুমি না হয় পাও। তুর মনে মনে বলে, কিছু পাওয়ার মধ্যেও না পাওয়া থাকে। এরপর বলে, তুর সবাইকে কিভাবে বলবে? নিহাল, এখনো ভাবিনি। তুর আন্টিকে আমার কাছে পাঠাবা, এর আগে আমার আব্বু আম্মুকেও পাঠাও। নিহাল অবাক হয়ে বলে, নিহাল, তুমি না হয় তোমার পরিবারকে মানাতে পারলে, কিন্তু আমার পরিবার কি রাজি হবে? আমার অলরেডি বিয়ে হয়েছে। তুর, তোমার কি মনে হয় আমার পরিবার তোমার বিয়ের কথা জানে না? নিহাল, জানি। তুর, নিহাল, তাহলে তারা কিভাবে রাজি হবে? তুর, তোমার ভাবতে হবে না, আমি দেখে নিব। আমাদের রেজিস্ট্রি পেপারে কিছু শর্ত থাকবে। শরীয়ত মোতাবেক বিয়ের পর ওই শর্তওয়ালা রেজিস্ট্রির পেপারে তোমার সাইন করতে হবে। চিন্তা করো না, তোমার আইনত প্রথম বিয়ের ব্যাপারে কোনো কিছু নেই। নিহাল শর্তের কথা শুনে ভ্রু কুঁচকায়। এরপর বলে, নিহাল, কি শর্ত? তুর স্মিত হেসে বলে, তুর 1. আমাকে কখনো ডিভোর্স দিতে পারবে না। 2. তৃতীয়বার আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি মরে গেলেও এই শর্ত বহাল থাকবে। 3. তুমি চাইলে আমাদের বিয়ের ব্যাপারটা তোমার প্রথম স্ত্রীর কাছে পাবলিক নাও করতে পারে, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে আমায় স্বীকৃতি দেওয়া লাগবে। 4. বিয়ের দেনমোহর তুমি নিজে। এই তো এগুলো ছিল শর্ত বলে একটা মিষ্টি হাসি দেয়। শর্তগুলো শুনে নিহালের মাথা ভনভন করে ঘুরছে। মানে একটা বাচ্চার কাছ থেকে যেন তার খেলনা কেউ কেড়ে নিতে না পারে সেই ব্যবস্থা। মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি। নিহালকে বেকুবের মতো তাকিয়ে থাকতে দেখে তুর বলে, তুর দেখো, আমি জানি 2 নাম্বার শর্তটা কঠিন একটু। আমি মরে গেলে তোমার তানজিনার গা জ্বালানো কথা শুনেই থাকতে হবে, আর যদি ওরে ছেড়ে দাও তো আজীবন বিপত্নিক হয়ে থাকতে হবে। ফিলিং দুঃখ ফর ইউ। মুখ খোলা এবং ঠান্ডা ঘামের সাথে মুখে হাসি। তুরের মুখে এ সময় হাসির কথা শুনে নিহাল নিজেও হেসে দেয়। এতক্ষণ পর নিহালের মনে হচ্ছে মেঘকন্যার মন আকাশে কালো মেঘেরা কিছুটা হলেও সরে গেছে। কারো মুখের হাসির কারণ তো হতে পেরেছে সে। ভাবলেশহীন ভাবে তুর বলে ওঠে, তুর, আমার জীবনের শেষ অধ্যায় তুমি থাকবে। আর তোমার জীবনেরও শেষ অধ্যায়ে আমি থাকবো, আমি মরে গেলেও। ভাবছো তো কিভাবে? শর্তগুলার মধ্যেই আছে। নিহাল কিছু বলে না। কেবিনের বাহিরে চলে যায় আর তুরের বাবা মাকে ভিতরে পাঠিয়ে দেয়। একটু পর নিজের মাকেও পাঠাবে। তুরের বাবা মা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয় না প্রথমে, কিন্তু তুরের কিছু বোঝানোতে রাজি হয়। তেমনি করে নিহালের মাকেও রাজি করাই কিছু বলে। নিহালের বাবাকে নিহালের মা রাজি করাই। নিহালের মাও তুরের বাবা মাকে কিভাবে রাজি করিয়েছে তা পরে জানবেন। আশফির মামা উকিল, তাই পেপার আশফি তাকে দিয়ে আগেই বানানোর কথা বলে রাখে। সন্ধ্যায় কাজী ও আশফির মামা উকিলকে রেজিস্ট্রি পেপার সহ নিয়ে আসে। বিয়েতে তুরের বন্ধু বান্ধব শুধু ইনা বাদে ও নিহালের ইউনিভার্সিটির 2 বেস্ট ফ্রেন্ড রিজভি ও তাইজুল আসে। তুরের 2 বোন, চাচি ও চাচাতো ছোট ভাই বাসা থেকে আসে। নিহালের বড় বোন ও বোনের জামাইকে ডাকা হয়। নিহালের বড় বোন কায়রা রাজি ছিল না। কায়রার তানজিনাকে পছন্দ না হলেও ডিভোর্সের আগে আরেক বিয়ে দিতে রাজি না সে। বোন জামাই রিয়াদ, সে নিহালের সাথে কথা বলার পর নিজের বউকে চুপ করায়। তারা সবাই ওয়াদাবদ্ধ যে তানজিনা ও তার পরিবার কেউ বিয়ের ব্যাপারে জানবে না যদি না নিহাল চায়। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো হয়ে যায়। এদিকে লাঞ্চের পর ডাক্তার আরিফ জুবাইয়ের কয়েকটা রোগী দেখে একটু ফুসরত পাওয়ার পর তানজিনাকে ডাকে। আরিফ, মিস মেহবিন। তানজিনা, জি স্যার। আরিফ, প্লিজ ডোন্ট কল মি স্যার। ইটস ডক্টর আরিফ ফর ইউ। ডক্টর আরিফ হেসে কথাটা বলে। তানজিনাও তার কথায় হেসে জবাব দেয়। তানজিনা, ইয়েস ডক্টর আরিফ, বলুন। আরিফ, তো কি অবস্থা তোমার এখন? কেমন আছো? তানজিনা, ভালো। আমার আবার কি হবে? আরিফ, না, দুপুরে দেখলাম তুমি কারো সাথে কিছুটা বিরক্তির সাথে কথা বলছিলে, তাই জিজ্ঞাসা করলাম। আরিফের কথা শুনে তানজিনার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তানজিনাকে কোনো প্রতিউত্তর করতে না দেখে আরিফ আবার বলে, আরিফ, এনিথিং রং মেহবিন? তানজিনা কিছুক্ষণ চুপ করে থেকে ঢুক গিলে বলে, তানজিনা, নাথিং রং স্যার। তানজিনার আবার স্যার বলায় ডক্টর আরিফ বাঁকা চোখে তাকায়। তানজিনা তার তাকানো দেখে বলে, তানজিনা, সরি ডক্টর আরিফ। এটা বলে দুজনে হেসে ফেলে। ডক্টর আরিফ এবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেই ফেলল তানজিনাকে। আরিফ, মেহবিন তুমি কি সিঙ্গেল? মানে কোনো রিলেশনে আছো? ডক্টর আরিফের কথায় কি জবাব দিবে বুঝতে পারছেন না তানজিনা। কয়েক সেকেন্ড নিজেকে ধার্স্থ করে জবাব দেয়, তানজিনা, ইটস কমপ্লিকেটেড। এটা বলে তানজিনা আরিফের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে চলে যায়, কিন্তু আরিফ সেটা বুঝে না। আরিফ তানজিনা যাওয়ার দিকে তাকিয়ে হেসে মাথা চুলকায়। ফ্ল্যাশব্যাক এন্ড।
3 দিন পরে তুরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। যাওয়ার আগে তুর সবার সাথে কথা বলে যায়। তার এখন বাঁচতে ইচ্ছা করছে, বাকিটা যা হবার হবে। অটিতে ঢুকানোর আগে একবার পিছনে ঘুরে সবাইকে দেখে নেয়। নিহালের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মলিন হাসি আঁকে। 5 ঘন্টা পেরিয়ে গেছে। নার্সদের অটির দরজা খুলে ব্যস্ততার মধ্যে যাওয়া আসা দেখছে সবাই। যতবারই অটির দরজা খুলে ততবারই সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর অটির লাইট অফ হয়, দরজা খুলে বেরিয়ে আসে সিনিয়র নিউরোসার্জন। ডাক্তারকে অটি থেকে বের হতে দেখে সবাই নিজ নিজ জায়গা থেকে উঠে ডাক্তারের কাছে যায়। সবার চোখে মুখে উৎকণ্ঠতা ও ভয়ের ছাপ। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে, সরি। সরি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আপনারা তো জানতেন উনার হিমোগ্লোবিন লেভেল কম ছিল। তার উপর উনি শারীরিকভাবে অনেকটাই দুর্বল ছিলেন। এই অবস্থায় সার্জারি রিস্ক ছিল, আর আমরা দেরি করলে আরো রিস্ক বেশি হতো। ডাক্তারের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়ে তুরের মা বাবা ও পরিবার। বাকিদের বিশ্বাস হচ্ছে না তুর আর নেই। একটু পরে ডাক্তার বলে, আপনারা এখন প্রে করুন যাতে উনি জলদি রিকভার করেন। ডাক্তারের কথায় সবাই তার দিকে তাকায়। ডাক্তার বলে, শি ইজ ইন স্টেজ অফ কমা। কবে রিকভার হবে বলতে পারছি না। ব্রেইন টিউমার সার্জারির পরে কমাতে যায় পেশেন্ট অনেক সময়। প্রে করুন যেন জলদি রিকভার করে। ডাক্তারের কথা শুনে তাওহিদ বলে, তাওহিদ, আপনারে ডাক্তারকে বানাইছে বলেন তো? আপনার কপাল ভালো যে এখানে অর্ক এই মুহূর্তে নাই। তাহলে এতক্ষণ যে আপনি তোর মারা গেছে এরকম টাইপ কথাগুলো বলে আমাদের জান বের করে ফেলছিলেন, আর পরে বললেন কমাতে আছে। এই কথার পরেই অর্ক আপনার অবস্থা খারাপ করে দিত। ডাক্তার তাওহিদের কথা শুনে ভড়কে যায়। সে ভাবে, ডাক্তার আসলেই তো জীবনে কত এরকম সার্জারি করলাম, কখনোই তো পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের সাথে এমনভাবে পেশেন্টের সার্জারির পরের অবস্থা বলিনি। জানি না কেন সার্জারির 2 দিন আগে আমার মেডিকেল কলেজ জীবনের স্যার যখন আমাকে বলল এই মেয়েটার সার্জারির জন্য আমাকে লাগবে, তখন আমি হসপিটালে চলে আসলাম রোগীর অবস্থা দেখার জন্য। এই মেয়েটিকে দেখেই আমার চোখ থমকে যায়। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না যখন মেয়েটা হসপিটালে ভর্তি ছিল মেয়েটা আনম্যারিড ছিল। কিন্তু সার্জারির সময় ফর্ম ফিল আপের সময় ম্যারিড কেন? এগুলা ভাবতে ভাবতে ডাক্তার চলে যায় তার স্যারের কেবিনে নক করে। স্যার, ও ইফতি, আসো। জার্মানির থেকে ফিরেছ, আজ 1 মাস হলো, কয়েকদিন পরে এখানেই জয়েন করতে। তুমি কিন্তু অনেক ভালো ভালো হাসপাতাল থেকে অফার পেয়েছিলে। এখন ফ্রি, তাই ভাবলাম আমার ছাত্র যেহেতু আমার মতো নিউরোসার্জন তাই তাকে ডাকি সার্জারির জন্য। মেয়েটা কিছুটা ডিপ্রেশনে ছিল, তার উপর অনেক উইক। এখন তো কমাতে চলে গেল। ইফতি, অন্যান্য গ্রেড 1 টিউমারের থেকে এটা একটু জটিল সার্জারি ছিল। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না। স্যার, কি? ইফতি, সার্জারির 2 দিন আগে যখন মেয়েটার রিপোর্ট আমি চেক করছিলাম তখন দেখেছি মেয়েটা আনম্যারিড। কিন্তু সার্জারির পর বন্ড সাইনে তখন দেখলাম মেয়েটা ম্যারিড। ইফতির কথা শুনে স্যার একটা নিঃশ্বাস ছাড়লো আর বলল, স্যার, ইফতি, তুমি ঠিক বলেছ। মেয়েটার 3 দিন আগে বিয়ে হয়েছে এই হাসপাতালে। স্যারের কথা শুনে ইফতির খারাপ লাগে। তারপর বলে, ইফতি, কার সাথে বিয়ে হয়েছে স্যার? স্যার, তা জানি না, কিন্তু বিয়ের সময় কেবিনের দরজা বন্ধ ছিল তাই হাসপাতালের কেউ দেখতে পারেনি। আমি ওই সময় হাসপাতালে ছিলাম না। ইফতি স্যারের সাথে টুকটাক কথা বলে সেখান থেকে চলে যায়। ড্যাশ 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 ড্যাশ। 1 সপ্তাহ পর তানজিনা তুরকে কোমা অবস্থায় হাসপাতালে দেখতে আসে, সাথে ডাক্তার আরিফ এসেছেন। ডাক্তার আরিফ আসার কারণ তার বন্ধু ডাক্তার ইফতি 2 দিন আগে জয়েন করেছে এখানে নিউরোলজিস্ট ও সার্জন হিসেবে। আর তানজিনাও যেহেতু ওর বান্ধবীকে দেখতে যাবে তাই ভাবলো একসাথেই যাওয়া যাক। আরিফ হাসপাতালে এসে ইফতির কেবিনে চলে যায়। তানজিনা যায় তুরকে দেখতে। ওখানে ইতি, ইনা, রাফি ও নিহাল ছিল। সবার সাথে দেখা করে তুরকে দেখতে যায়। তানজিনার সাথে নিহালও যায়। আরিফ ইফতির কেবিনে যেয়ে ইফতিকে জড়িয়ে ধরে। 2 বন্ধু একসাথে সরওয়ার্দী মেডিকেল থেকে MBBS পাশ করে জার্মানিতে গিয়েছিল। আরিফ ইফতির 3 মাস আগে দেশে ব্যাক করে। 2 বন্ধু কথা বলার মধ্যে ইফতি জিজ্ঞাসা করে, ইফতি, কিরে বিয়ে শাদী করবি না? আরিফ, করব তো, আগে তোর ভাবিকে মানিয়ে নেই। ইফতি, ওহো, তাহলে কে আমার ভাবি? তুই আমাকে বললি না। আরিফ, তোকে কি বলবো, তোর ভাবিকে এখনো বলতে পারলাম না। আরিফের কথা শুনে ইফতি অবাক হয়ে যায় আর বলে, ইফতি, লাইক সিরিয়াসলি ব্রো, তুই ভাবিকে এখনো বলস নাই? জার্মানিতে যার পিছে পিছে হাসপাতালের সব মেয়ে ডাক্তার, মেয়ে মেডিকেল স্টুডেন্ট ও নার্সরা পাগল, আর সে পাত্তাই দিত না, আর এখন সে একটা মেয়ের পিছে ঘুরে। আই কান্ট বিলিভ দিস ব্রো। ইফতির কথায় আরিফ নিঃশব্দে হাসল। আরিফ, আমি ওর পিছে পিছে ঘুরি না। ও আমার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন। ইফতি, ও বলে দে, না হলে পাখি ফুরুতো হয়ে গেলে কি করবি? কথাটা বলার পর বিষণ্ণতায় ইফতির মন ভরে যায়।
আরিফ এটা খেয়াল করলো, ইফতিকে জিজ্ঞাসা করে, আরিফ কি রে, তোর আবার কি হলো? তোর মনটা খারাপ মনে হচ্ছে, ছেকা টেকা খাইছো নাকি? এটা বলে আরিফ হাসতে থাকে। ইফতি একটা হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, ইফতি, এক প্রকার ছেকাই বলা যায়। মেয়েটারে ভালো লাগছে কিন্তু মেয়েটা এখন কোমাতে আছে। ইফতির কথা শুনে আরিফ ভ্রু কুঁচকে তাকায়। আরিফের তাকানো দেখে ইফতি বলে, ইফতি স্যার আমাকে 10 দিন আগে একটা রোগীর ডিটেইলস পাঠায়। সেই রোগীর ব্রেইন টিউমার গ্রেড 1 স্টেজে আছে। স্যার চেয়েছিল মেয়েটার সার্জারি আমিও সাথে করি, যেহেতু আমি আর 1 সপ্তাহ পর জয়েন করতাম। হসপিটালে এসে যখন মেয়েটাকে দেখি, বিলিভ মি, শি লুকস লাইক অ্যান অ্যাঞ্জেল। আরিফ, আরে বাহ, এতক্ষণ তুই আমাকে খোটা দিচ্ছিলি, এখন তো তুই নিজেই পাগল হয়ে গেছিস। তোর পিছেও কিন্তু জার্মানিতে মেয়েরা কম ঘুরতো না। আমরা দুজন ছিলাম চকলেট বয়। এটা বলে কলার ঝাঁকায় আরিফ। আরিফের কথায় হেসে ফেলে ইফতি। তারপর বলে, ইফতি কিন্তু আমি হাসপাতালে আসার একদিন আগেই নাকি মেয়েটার বিয়ে হয়ে গেছে হাসপাতালের কেবিনে। আমি এই খবরটা সার্জারি করার আগে বন্ড দেখে জানতে পারি। পরে স্যারকে জিজ্ঞাসা করায় স্যার আমাকে বলল আমি আসার আগের দিন ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে কেবিনে, কিন্তু জানে না কার সাথে বিয়ে হয়েছে। আরিফ, মেয়েটার সার্জারির বন্ডটা দেখলেই তো হাজবেন্ডের নাম জানতে পারিস তুই। ইফতি, না না, জানতে চাই না। যা আমার না তা আমার না। এমনিতে মেয়েটা কোমাতে আছে। আরিফ, তা নাম কি মেয়েটার? ইফতি আরিফকে নাম বলতে যাবে তার আগেই আরিফের কাছে তানজিনার ফোন আসে। আরিফ ফোন রিসিভ করে কথা বলে। তানজিনা আরিফ হসপিটালে এখন ব্যাক করবে কিনা জানতে ফোন দিয়েছে। আরিফ হ্যাঁ বলে। এরপর ফোন রেখে আবার ইফতির কাছে যায়। আরিফ, তো বললি না তো মেয়েটার নাম কি? ইফতি, আরে বাদ দে তো, নাম জেনে কি করবি? তুই আগে ভাবির নাম বল। আরিফ, আমি নাম জেনে কি করব না? তাহলে তুই তোর ভাবির নাম কেন জানতে চাইছিস? ইফতি, আমার কথা তোর কথা কি এক? আমার যাকে ভালো লেগেছে সেই মেয়েটা বিবাহিতা। তোরটা তো আর বিবাহিতা না, তাই না? আরিফ, হার রিলেশনশিপ স্ট্যাটাস ইটস কমপ্লিকেটেড। ইফতি এটা শুনে হাসতে থাকে, সাথে আরিফও। আরিফ, ওর নাম মেহবিন। তানজিনা মেহবিন। নাম শুনে ইফতি বলে, ইফতি, অনেক সুন্দর নাম তো। একটু আগে কিভাবে ফোন দিয়েছিল? আরিফ, হ্যাঁ রে, মেহেদিন তার এক ফ্রেন্ডকে দেখতে এসেছে। তাই আমিও ভাবলাম যেহেতু একই হাসপাতালে তাই তোর সাথে দেখা করে যাই। যেতে হবে বাই। ইফতির সাথে বিদায় নিয়ে চলে আসে। হাসপাতালের গেটে আরিফ তানজিনাকে একটা ছেলের সাথে কথা বলতে দেখে। তাই আরিফ ওইখানে যায়। নিহাল তানজিলার সাথে কথা বলছে। নিহাল, কেমন আছো তানজিনা? তানজিনা, ভালো। তুমি কেমন আছো? তানজিনার কথা শুনে মলিন হাসে নিহাল। মুখে বলে, নিহাল, ভালোই আছি। তা তোমার ক্যাম্পিং কেমন গেল? তানজিনা, ভালো। এখন আমি ডাক্তার আরিফ জুবাইরের অ্যাসিস্ট্যান্ট ইন্টার্ন। উনার সাথে সার্জারিতে পার্টিসিপেট করতে পারবো। এগুলো বলার সময়ই ওইখানে আরিফ এসে যায়। আরিফ, হাই। নিহাল, হেলো। হু আর ইউ? আরিফ কিছু বলবে তার আগেই তানজিনা বলে, তানজিনা, নিহাল, সে আমার সিনিয়র। তানজিনার কথা শুনে নিহাল আরিফের সাথে হাত মিলায়। আরিফ, আপনি কি মেহবিনের ফ্রেন্ড? নিহাল কিছু বলবে তার আগে তানজিনা বলে, তানজিনা, হ্যাঁ, আমার ফ্রেন্ড। সেও তোরকে দেখতে এসেছে। বাই নিহাল, পরে কথা হবে। এটা বলে তানজিনা আরিফের সাথে চলে যায়। নিহাল ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেটে যায় 1 মাস। তোর এখনো কোমাতে। ডাক্তার বলেছিল কোমা সাধারণত 4 সপ্তাহের বেশি স্থায়ী হয় না, কিন্তু পোস্ট কোমা মাস থেকে বছর গড়িয়ে যেতে পারে। নিহাল সপ্তাহে 2 বার তুরকে হাসপাতালে দেখতে আসে। আজ 1 মাস তুর নিস্তব্ধতায় শুয়ে আছে। কেবিনে আর কেউ নেই। তুরের পাশে বসে আছে নিহাল। বিয়ের পর থেকে সার্জারির আগের কথা। ফ্ল্যাশব্যাক। বিয়ে পড়ানোর পরে সবাই তুরের কেবিন থেকে চলে যায়। তখন তুর নিহালকে বলে, তুর খুব কষ্ট হচ্ছিল তাই না তখন তোমার? তানজিনার কথাগুলো তোমাকে কষ্ট দিয়েছে? নিহাল, একটু তো কষ্ট হচ্ছিল, আমি ওকে নরমালি ভালোবেসেছি। ভেবেছিলাম তানজিনা যেহেতু আকদ করতে রাজি না, কিন্তু করলে শুধু রেজিস্ট্রি করবে, তাই মনে হয় তানজিনার মতো আছে। আমি তো জানতাম না ও পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে। আমি অ্যাটলিস্ট কাউকে ফোর্স করে বিয়ে করতে চাইনি। মলিন হেসে তুর বলে, তুর, আমিও তো তোমাকে ফোর্স করে বিয়ে করেছি। নিহাল, না, তুমি আমাকে ফোর্স করনি। তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো। তানজিনার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে বলেছো। তুমি কিছু শর্ত আমায় দিয়েছো, কিন্তু ওগুলো অতটা খারাপ ছিল না। তুর, আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। নিহাল, তাহলে তুমি ঘুমাও, আমি বাইরে যাই। পরের দিন তুরকে আরো 1 ব্যাগ রক্ত দেওয়া হয়। ডাক্তার ইফতি তুরের রিপোর্ট দেখে। নার্স বলে তুরের লম্বা চুলগুলো কাটতে হবে, তাই তুরের মন খারাপ। লীরা, ফাইজা তুরকে দেখতে আসে। তারাও তুরকে বুঝায় মন খারাপ না করতে, সুস্থ হলে চুল আবার হবে।
তুর বলে। তুর নিহাল কই? লীরা 12টার দিকে আসছিল, তুই ঘুমাচ্ছিলি তাই 1 ঘন্টা থেকে চলে গেছে। তুর ও আমি আজকে চুল কাটবো না, কালকে। নিহাল আসলে আমি ঘুমালেও ওরে দেখা করতে বলবি। ফাইজা আচ্ছা তুই সুস্থ হয়ে যাবার পরে কি হবে কিছু ভেবেছিস? লীরা কি হবে মানে? কি বলস তুই? তুর সুস্থ হলে আগের মতো আমাদের সাথে থাকবে। আমরা তো 4 মাস পর আমেরিকা যাব মাস্টার্স করতে। ফাইজা আমি সেটা বলিনি। তুর যে নিহালকে বিয়ে করলো, নিহাল কিন্তু এখনো তানজিনাকে ডিভোর্স দেয়নি। লীরা কিছু বলবে তার আগেই তুর বলে। তুর এটা নিহালের ব্যাপার। নিহাল যদি নিজের জেদ ধরে রেখে তানজিনার সাথে থাকতে চায় তো থাকুক, আমি কিছু বলবো না, আমার দেওয়া শর্তগুলো মানলেই হলো। কিন্তু বাই চান্স যদি ওদের ডিভোর্স হয়ে যায়, ওদেরকে আমি আর একসাথে কখনোই হতে দিব না, এটা আমার শর্তে আছে। কথাটা বলে একটা রহস্যময় হাসি দেয় আর লীরা ফাইজা তুরের মুখের দিকে তাকিয়ে থাকে। সার্জারির আগের দিন তুরের 2 বেনি করা লম্বা চুলগুলো কাটা হয়। চুল কাটার আগে তুর নিহালকে বলেছে তার চুলগুলো যেন সার্জারির পরে মরে গেলে কবরের ভিতর দেওয়া হয়, আর না মারা গেলে ওগুলো তুরের কাছে সেফলি দেওয়া হয়। আমি মরে গেলে তানজিনাকে জোর করে হলেও শরীয়ত মোতাবেক বিয়ে করে নিও, না মারা গেলেও করতে পারো। তুরের পরিবারের কথাগুলো অযথা প্রকাশ করিনি। সন্তান অসুস্থ থাকলে বাবা মা যেমন করে ওদের বেলাও তাই হয়েছে। ফ্ল্যাশব্যাক এন্ড। নিহাল বলে। নিহাল তুর জলদি কোমা থেকে বেরিয়ে এসো না, তোমার চুলের ভার আমি নিতে পারছি না। তুমি বলেছিলে তানজিনাকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে, কিন্তু না, আমি তানজিনাকে জোর করে বিয়ে করব না, আর না ওকে জোর করে আটকে রাখবো। আর কিছুদিন দেখি, আমি কথা বলবো তানজিনার সাথে, কি চায় সে। একটা হতাশ নিঃশ্বাস ফেলে নিহাল আবার বলে। নিহাল তোমার মনে আছে তুর তানজিনা কি করেছিল? আবার বলছি তোমায়। তানজিনা ও নিহালের ওই পদার্থবিজ্ঞানে পরীক্ষার খাতায় নাম্বার বাড়া কমা নিয়ে যে ঝামেলা হয়েছিল সেটা একটু এক্সট্রিম লেভেলের ছিল। তানজিনা নিজের খাতায় 2টা প্রশ্নের উত্তরে মার্কস নেই তা দেখে স্যারের কাছে যায়। স্যার তখন যাদের নাম্বার যোগ বিয়োগে বাড়ে কমে তাদেরটা ঠিক করছিল। নিহাল হাইয়েস্ট মার্কস পেয়েছে, কিন্তু 2 নাম্বার যোগে বেশি হয়ে যাওয়ায় সে 2 নাম্বার কমাতে এসেছিল স্যারের কাছে। তানজিনাকে স্যার অপেক্ষা করতে বলেছিল, তাই তানজিনা স্যারের পাশেই দাঁড়িয়ে দেখছিল। তানজিনা সব সময় পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস থাকে, তাই তার থেকে কেউ নাম্বার বেশি পেলে সে মনে মনে রেগে যায়। স্যার যখন নিহালের 2 নাম্বার কমিয়ে দেয় তখন স্যার নিহালকে বলে, তুমি খুবই সৎ নিহাল। স্যারের কথা শোনার পর তানজিনা ফট করে বলে ওঠে, স্যার আপনি নিহালকে 2 নাম্বার বেশি কেন দিলেন? আর আমার 2টা প্রশ্ন নাম্বার দিলেন না কেন? স্যার তো তানজিনার কথা শোনায় স্তব্ধ হয়ে যায়, সাথে নিহালও। তানজিনা আবার বলে, বুঝলাম স্যার, নিহাল আপনার প্রিয় ছাত্র, তাই বলে আপনি 2 নাম্বার বেশি দিবেন। তানজিনার কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। স্যার তখন জোরপূর্বক হেসে বলে, না তানজিনা তুমি ভুল ভাবছো। এরকম ভুলে হয় কম বেশি অনেককেই নাম্বার দিয়ে দেয় ভুলে। বয়স হয়েছে তো অত খেয়াল থাকে না। দাও দেখি তোমার কোন 2 প্রশ্নের নাম্বার বাড়ে। এরপর ওদের দুজনের নাম্বার সমান সমান হয়। সেই দিন লাস্ট ক্লাস ছিল বায়োলজির। ওই দিন বায়োলজির খাতাও দেয় বায়োলজির ম্যাম। তানজিনা বায়োলজিতে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু নিহাল বায়োলজিতে অত ভালো না হওয়ায় মোটামুটি নাম্বার পেয়েছে। কলেজ শেষে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিকেলে ম্যামের বাসায় যায় বায়োলজি পড়তে, এরপর কেমিস্ট্রি পড়বে আরেকজনের কাছে। ইতি, ইনা, তানজিনা, তুর সহ আরো কিছু মেয়ে এবং ছেলেদের মধ্যে নিহাল, সাইফ, যে কিনা নিহালের ফিলিংস জানে তানজিনার প্রতি, সহ আরো কিছু ছেলে পড়তে যায়। বায়োলজির ম্যাম নিহালকে একটা প্রশ্ন করে যে, বিপাক কি? নিহাল এটার উত্তর দিতে পারে না। তখন এটার উত্তর তানজিনা দেয়। কোন জীবের দেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলে? তানজিনা প্রশ্নের উত্তর দিয়ে ক্রূর দৃষ্টিতে নিহালের দিকে তাকায়। ম্যাম পড়ার রুম থেকে একটু অন্য রুমে গেলে তানজিনা বলে, দেখেছি শিনু সামান্য, বিপাক কাকে বলে? এটাই পারে না সে, আবার ভালো স্টুডেন্ট। খালি পদার্থবিজ্ঞানে ভালো নাম্বার পাইছে, কে জানে স্যারের সাথে কোনো এক্সট্রা যোগাযোগ আছে কিনা। তানজিনার কথায় ইনা, ইতি, তুর সহ সবাই অবাক। সাইফ তো নিহালকে কানে কানে বলে, কি ভাই কেমন মেয়েরে ভালোবাসছিস তুই? এই মেয়ের তো নিজের পড়ালেখার উপর অহংকারে ভরা। নিহাল তখন সাইফের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। নিহালের দৃষ্টি দেখে সাইফ চুপ করে যায়। ইনা বলে, তানু, কি বলতাছিস এগুলা? মাথা ঠিক আছে তোর? একটা প্রশ্ন নাই পারতে পারে, ভুলে যেতেই পারে, ইটস সিম্পল। তানজিনা বলে, যে পদার্থবিজ্ঞানের কঠিন কঠিন সূত্র মনে রাখতে পারে সে বায়োলজির একটা বেসিক সংজ্ঞা মনে রাখতে পারে না। তুর বলে, তানজি, তোর ইচ্ছা তুই ডাক্তার হবি আর নিহালের ইচ্ছা ইঞ্জিনিয়ার হবে। তুই যেমন ম্যাথ একটু কম পারিস অন্যান্য সাবজেক্টের থেকে, ঠিক তেমনই নিহালও বায়োলজি একটু কম পারে। ম্যাথে তো নিহাল 2nd হাইয়েস্ট পাইছে, কিন্তু তুই তো 6 হাইয়েস্ট পাইছিস।
তখন কি মিহাল তোকে কিছু বলছে? কথাগুলো বলে তুর মিহালের দিকে তাকায়, দেখে মিহাল শান্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। মিহাল অত্যাধিক রেগে গেলে শান্ত দৃষ্টিতে তাকায়, এর প্রমাণ তুর স্কুলে একবার পেয়েছিল। তুরের কথার রেশ ধরে ইতি সায় জানায়। তখন তানজিনা বলে, তুই ও ইতি তোরা তো এখন মিহালের হয়ে বলবি। তোরা একই স্কুল থেকে আসছিস না। কিন্তু ইনু, তুই কেমনে মিহালের হয়ে কথা বলিস? ইনু বলে, দেখ তানু, কাউকে এভাবে বলা ঠিক না। তোরে আমি এগুলো স্কুল থেকে বলে আসতেছি। ওই ঘটনার পর থেকে মিহাল আগের মতো তানজিনাকে লুকিয়ে দেখে না, যা মিহাল ক্লাসের ফাঁকে করত। তানজিনার ইগনোরেন্স মিহলের মধ্যে জেদের সৃষ্টি হয়। ড্যাশ 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 ড্যাশ। মিহাল চেয়েছিল তানজিনাকে যদি বিয়ে করতে পারে তাহলে তানজিনার অহংকার কিছুটা হলেও ধ্বংস করতে পারবে। এগুলা বলে নিঃশ্বাস ফেলে মিহাল। তুর তো ঘুমিয়ে আছে, তার কোনো হেলদোল নেই। মিহাল ভাবে, তানজিনা, আমাকে ভালো না লাগলে রেজিস্ট্রির বিয়েতেই বা কেন রাজি হয়েছিলে? তুমি বলেছিলে পরিস্থিতি চাপে পড়ে রেজিস্ট্রি করতে বাধ্য হচ্ছ। কিন্তু কি? সব ভাবনা চিন্তা ছেড়ে মিহাল তুরের কেবিন থেকে বের হয়ে যায়। চলবে।